মানুষ নিজেদের মধ্যে কথা বলে, এটা কোনো বড় ব্যাপার না। কিন্তু তোমরা কি জানো যে গাছেরাও নিজেদের মধ্যে কথা বলে এবং জলেরও প্রাণ আছে? যদি জেনে থাকো তাহলে সত্যিই তোমরা খুবই অ্যাডভান্স, আর যদি না জেনে থাকো তাতেও তোমাদের কোনো দোষ নেই, কারণ এইসব ব্যাপারে স্কুলে পড়ানোই হয় না। তো এখন রেডি হয়ে যাও অবাক হওয়ার জন্য। ছোটবেলায় আমরা শিখেছি এই পৃথিবীতে দুই রকম জিনিস আছে, জীবিত বস্তু ও জড় বস্তু, অর্থাৎ সজীব ও নির্জীব। আর তোমার হাতে এই মোবাইলটি, এটি তো এক নির্জীব বস্তু। কিন্তু আমরা সবাই জানি যে গাছ হলো একটি সজীব বস্তু। গাছ সজীব বস্তু সেটা তো ঠিক আছে, কিন্তু গাছেরা কথা বলতে পারে এই ব্যাপারটা ঠিকঠাক হজম হচ্ছে না, তাই না? তার মানে গাছেরও অন্যান্য প্রাণীর মতো ফিলিংস আছে, কোনো বিষয় নিয়ে তারাও চিন্তা ভাবনা করতে পারে। একটি খুব বড় ফরেস্ট এক্সপেরিমেন্ট অর্থাৎ জঙ্গলের সায়েন্টিফিক রিসার্চের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন যে গাছেদের মধ্যেও একটি আশ্চর্যজনক পদ্ধতিতে সোশ্যাল অর্থাৎ সামাজিক পরিবেশ বর্তমান। তারাও নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা করে থাকে। এরপর থেকে যখনই জঙ্গলের মধ্য দিয়ে যাবে, মনে রাখবে সেই সময়ও তোমার পায়ের তলায় মাটির নিচে উপস্থিত অসংখ্য শিকড় বাকড়ের মাধ্যমে গাছেরা নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় এই যে তুমি এই ব্যাপারে কিছুই বুঝতে পারবে না। তাদের কথাবার্তার কোনো শব্দই তুমি শুনতে পাবে না, কারণ গাছেরা নিজেদের মধ্যে কোনো ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কোনো ভাষার দ্বারা কথা বলে না। এরা সম্পূর্ণ অন্যরকম একটি পদ্ধতিতে কথা বলে। এই পদ্ধতিটিকে ইলেকট্রিক্যাল ইম্পালস বলা হয়ে থাকে। গাছের যে মূল বা শিকড় থাকে তার মাধ্যমেই তারা এই ইলেকট্রিক্যাল ইম্পালস অর্থাৎ সিগন্যাল ট্রান্সফার করে থাকে। যেভাবে একটি কম্পিউটার থেকে অন্য একটি কম্পিউটারে ইলেকট্রিক্যাল সিগন্যাল পাঠানো হয়, যাকে আমরা বলে থাকি ল্যান, ঠিক সেই রকমই গাছেদের মধ্যেও একটি কানেকশন আছে। একটি গাছের মাটির উপর যতটা সাইজ হয়, ঠিক ততটাই মাটির নিচেও শিকড় বাকড় রূপে চারিদিকে বিস্তারিত হয়ে থাকে। কখনো কখনো এই শিকড় বাকড় গাছের থেকেও বড় হয়ে থাকে। এই শিকড় বড় হতে হতে অন্য গাছের শিকড়ের সাথে কানেক্ট হয়ে যায়। উপর থেকে দেখলে মনে হয় প্রতিটি গাছ আলাদা আলাদা, কিন্তু সবার চোখের আড়ালে মাটির নিচে লুকিয়ে লুকিয়ে প্রতিটি গাছ প্রতিটি গাছের সাথে কানেক্ট হয়ে থাকে। এইভাবে শিকড়ের মাধ্যমে একটি গাছ শুধুমাত্র তার আশেপাশে থাকা গাছেদের সাথেই নয়, তার থেকে প্রায় 100-200 কিলোমিটার দূরের একটি গাছের সাথেও কথা বলতে পারে। কিন্তু তোমরা কি জানো কিভাবে তারা এটি করে থাকে? ঠিক সেইভাবে যেভাবে ক্লাস চলাকালীন কোনো কপি প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত গিয়ে পৌঁছায়। অর্থাৎ কোনো গাছ দূরের একটি গাছকে কোনো মেসেজ পাঠাতে চাইলে সে তার পাশের গাছটিকে পাঠায় এবং পাশের গাছটি তার পাশে থাকা গাছটিকে পাঠায়। এইভাবে চেন বাই চেন দূরের গাছটি পর্যন্ত মেসেজ পৌঁছে যায়। এখন এই লজিক অনুযায়ী দেখলে দেখা যায় প্রতিটি গাছ প্রতিটি গাছের সাথে কানেক্টেড এবং পুরো জঙ্গলের প্রতিটি প্রান্ত অপর প্রান্তের সাথে কানেক্টেড। ঠিক যেভাবে ইন্টারনেটের উপর নির্ভর করে একটি ফোন বা কম্পিউটার পৃথিবীর অন্য সমস্ত ফোন বা কম্পিউটারের সাথে যুক্ত থাকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে গাছেরা কথা বলে ঠিক আছে, কিন্তু তারা নিজেদের মধ্যে কি কথা বলে? বিজ্ঞানীরা বিভিন্ন গবেষণার মাধ্যমে জানতে পেরেছেন যে গাছেরা নিজেদের মধ্যে যেসব কথা বলে তার বেশিরভাগই সার্ভাইভাল অর্থাৎ বেঁচে থাকা সম্বন্ধীয় হয়ে থাকে। নিজেদের মধ্যে খাদ্যদ্রব্য আদান প্রদান করার কারণে গাছেরা কথাবার্তা বলে থাকে। তারা যে সমস্ত কথাবার্তা বলে থাকে তা অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। যেমন, হে স্যাঙা, আমাকে একটু জল দে তো। কই রে ছোটু, আমায় খানিকটা কার্বন পাঠা না। যখনই কোনো গাছের প্রয়োজনীয় জিনিস কম পড়ে যায়, যেমন জল, কার্বন এবং অন্যান্য প্রয়োজনীয় কেমিক্যালস, তখন সেই পার্শ্ববর্তী গাছগুলিকে মেসেজ করতে শুরু করে দেয়। আর বেশিরভাগ ক্ষেত্রে ক্ষুধার্ত গাছটির পাশে থাকা গাছগুলি ক্ষুধার্ত গাছটিকে শিকড়ের মাধ্যমে তার প্রয়োজনীয় জিনিস পাঠিয়ে দেয়। অর্থাৎ শিকড়ের মাধ্যমে তারা শুধুমাত্র কথাবার্তাই বলে না, নিজেদের মধ্যে লেনদেনও করে থাকে। এইভাবে একটি জঙ্গলে সমস্ত গাছ একে অপরকে বেঁচে থাকতে সাহায্য করে থাকে। গাছেদের এই মানবিক দুনিয়ার সম্বন্ধে আমরা কেউ কিছুই জানতাম না।
তোমরা কি জানো যে জঙ্গলে যখন একটি ছোট চারাগাছ পর্যন্ত সানলাইট অর্থাৎ সূর্যরশ্মি যা চারাগাছটির খুবই দরকারি সেটি পৌঁছাতে পারে না, তখন পার্শ্ববর্তী বড় গাছগুলি তাদের শাখা প্রশাখা অর্থাৎ ডালপালাগুলি সরিয়ে এমনভাবে অ্যাডজাস্ট করে নেয় যাতে চারাগাছটি পর্যন্ত সূর্যরশ্মি পৌঁছতে পারে। এই সমস্ত ঘটনাগুলি থেকে পরিষ্কার বোঝা যায় যে গাছেদের মধ্যে কতটা ভালোবাসার সম্পর্ক বর্তমান। তোমরা কি আরও একটি ব্যাপার জানো যে গাছেরা দিন গুনতে পারে? আগে হ্যাঁ, কখন ফুল ফোটাতে হবে, কখন পাতা ঝরাতে হবে, কতবার সূর্য উঠছে, কতবার সূর্য ডুবছে, কতক্ষণ সূর্য থাকছে, কতগুলো দিন পেরিয়ে যাচ্ছে, এই সমস্ত অতি প্রয়োজনীয় তথ্য সব গাছই মনে রাখে এবং এই তথ্য তারা অন্যান্য গাছেদের সাথেও প্রয়োজনে শেয়ার করে থাকে। কিন্তু কিভাবে? সেই একই পদ্ধতি, নিজেদের শিকড়ের মাধ্যমে। আমরা অর্থাৎ মানুষরা প্রত্যেকেই যেভাবে নিজেদের সন্তানের সমস্ত দিক খেয়াল রেখে তাকে বড় করে তুলি, ঠিক সেভাবেই জঙ্গলের ছোট চারা গাছের গোড়ার দিকে বড় গাছেরা বিভিন্ন নিউট্রিয়েন্টস অতিরিক্ত পরিমাণে পাঠিয়ে চারা গাছটিকে ভালোভাবে বেড়ে উঠতে সাহায্য করে। গাছেদের মুখ, কান, নাক, চোখ না থাকলেও তারা একে অপরের জন্য যা করে তা সম্পূর্ণ অবিশ্বাস্য ও চমকপ্রদ। এই গাছেদের ভালোবাসা থেকে আমাদের কিছু শেখা উচিত, যাতে দুনিয়ায় মানবিকতার পরিমাণ আরও বৃদ্ধি পায়। কিন্তু চলো এবার দেখা যাক গাছেদের অন্ধকার জগৎ। গাছেদের একটি নৃশংসতার দিকও এই গবেষণাতে উঠে এসেছিল। সেটি হলো একটি গাছের এক রকম পার্সোনালিটি থাকে। যেমন মানব সমাজে ভালো মানুষ ও খারাপ মানুষ থাকে, তেমনই গাছেদের মধ্যেও ভালো গাছ ও নিষ্ঠুর গাছ বর্তমান। কিছু গাছ আছে যারা মৃত্যু পর্যন্ত নিজেদের নিঃস্ব করে অপর গাছেদের সাহায্য করে যায়। আবার কিছু কিছু গাছ আছে যারা নিউট্রিয়েন্টস চুরি করে। কেউ গাছের গোড়ায় জল দিলে এই সমস্ত নিষ্ঠুর গাছগুলি সমস্ত জল তাদের নিজেদের দিকে টেনে নেয়। এরা বিন্দুমাত্র জল বা নিউট্রিয়েন্টস কোনো গাছের সাথে শেয়ার করে না। শুধুমাত্র নিজেকে বাঁচিয়ে রাখাটাই এদের একমাত্র লক্ষ্য হয়ে থাকে। তবে এই ধরনের গাছ খুব কমই হয়ে থাকে। খারাপ গাছের তুলনায় অনেক বেশি পরিমাণ ভালো গাছই বর্তমান, এবং এই কারণেই এত বড় বড় জঙ্গল ও বিভিন্ন ধরনের গাছ এই পৃথিবীতে টিকে আছে। গাছপালা যখন একটি পরিবারের মতো বৃহৎ জায়গা জুড়ে জঙ্গল রূপে অবস্থান করে, তখন তাদের মধ্যে সহযোগিতা আরও বেশি হয়ে ওঠে। জঙ্গলে বেশিরভাগ গাছ এক রকম বা এক ধরনের হয়ে থাকে। এই ক্ষেত্রে তারা চায় না তাদের মধ্যে অন্য ধরনের বা অন্য রকমের কোনো গাছ বেড়ে উঠুক, তাই তারা ভিন্ন চারা গাছকে তাদের মধ্যে বেড়ে উঠতে দেয় না। চারা গাছটির গোড়ায় নিজেদের শিকড় চালিয়ে চারা গাছটিকে মেরে ফেলে এবং বৃহৎ এলাকা জুড়ে নিজেদের বংশ বিস্তার করে চলে। এখনো পর্যন্ত তো সত্য ঘটনাগুলি তোমরা জানলে, কিন্তু যদি থিওরির কথা বলা হয় তো কিছু বিজ্ঞানীর থিওরি অনুযায়ী গাছেদের কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আছে এবং তাদের স্মরণশক্তিও খুবই প্রবল হয়ে থাকে, অর্থাৎ গাছেরাও বুদ্ধিমান হয়ে থাকে। এই কথাগুলি শুধুমাত্র থিওরি, কিন্তু গবেষণা থেকে পাওয়া যায় যে গাছের খুব বেশি না হলেও অল্প বুদ্ধি তো আছেই। খাদ্য আদান প্রদান করা, ভিন্ন প্রকার চারা গাছকে মেরে ফেলা, নিজেদের বংশ বিস্তার করা, এই তথ্যগুলি থেকে নিশ্চিত রূপে প্রমাণিত হয় যে গাছের একটু হলেও বুদ্ধি আছে। গাছেদের ব্যাপারে তো তোমরা জানলে, কিন্তু তোমরা কি জানো যে সমগ্র সমুদ্র একটি লিভিং অর্গানিজম, অর্থাৎ একটি জীবিত প্রাণী? তোমরা আবার যেন এই কথাটি যুক্তি দিয়ে বিচার করতে যেও না, অর্থাৎ বলে বসো না যে তাহলে সমুদ্রের পা কোথায়, মুখ কোথায়, চোখ কোথায়। সমুদ্রকে জীবিত বলার কারণ জলের জীবন আছে। ডক্টর মাসারু ইমোটোরের গবেষণা অনুযায়ী এক গ্লাস জল নিয়ে যদি তাকে আই লাভ ইউ বলা হয় এবং তার ক্রিস্টালাইজ ফর্মকে মাইক্রোস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা হয়, দেখা যায় সেগুলি অনেকটা এই ধরনের আকার ধারণ করে, এবং জল সম্বন্ধীয় কোনো খারাপ কথা বলা হলে জলের ক্রিস্টালাইজ ফর্ম এই আকার ধারণ করে। জল তার সিমেট্রি সর্বদা বদলাতে থাকে। এর থেকে বোঝা যায় জলের একটু হলেও অ্যাওয়ারনেস আছে। জলকে যখন কিছু বলা হয় বা তার সম্বন্ধে কিছু ভাবা হয়, তখন জল রিয়্যাক্ট তো করেই, এমনকি আশেপাশের কোনো মিউজিকের উপর এবং সেই স্থানের পরিবেশের উপরেও জল রিয়্যাক্ট করে থাকে।
আমরা সবাই জানি যে পৃথিবীতে সর্বপ্রথম প্রাণের উৎপত্তি ঘটেছিল জলেই। এর থেকে সিদ্ধান্ত নেওয়া যেতেই পারে জলই হলো সমস্ত প্রাণীর পূর্বপুরুষ। জলের জীবন আছে এই কথাটি বেশিরভাগ মানুষের হজম হবে না। এই তথ্যটি হজম করতে গেলে তোমাদের মাথাগুলি খুলতে হবে, মানতে হবে যে হ্যাঁ, এমনটা হতেও পারে, তবেই তুমি বিজ্ঞানের বিপরীতে যেতে পারবে। কারণ এখনো এমন কিছু জিনিস আছে যা হয়তো আজ থেকে অনেক বছর পরে বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হবে। মানুষের মস্তিষ্ক সম্বন্ধীয় একটি ব্যাপার হয়তো তোমরা অনেকেই জানো যে আমাদের মস্তিষ্কে কোটি কোটি নিউরন আছে এবং তাদের মধ্যে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি সম্পন্ন হয়ে থাকে, অর্থাৎ বিজলির মাধ্যমে তারা তাদের সমস্ত কাজ করে থাকে। আমাদের মস্তিষ্কে যেভাবে ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বিদ্যমান, ঠিক তেমনই সমুদ্রের মধ্যেও ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক বর্তমান। বিজ্ঞানীরা গবেষণা থেকে জানতে পেরেছেন যে সমুদ্রের মধ্যে ব্যাকটেরিয়াল ন্যানোওয়্যারস নামে অসংখ্য এলিমেন্টস অবস্থান করে এবং এদের নেটওয়ার্ক আমাদের মস্তিষ্কের নেটওয়ার্কের মতোই সমগ্র সমুদ্রে ছড়িয়ে আছে। এর থেকে বোঝা যায় সমুদ্রের মধ্যেও কোনো না কোনো প্রকার বুদ্ধিমত্তা অবশ্যই বর্তমান। জলের জীবন আছে এই ব্যাপারটি নিয়ে আরও গভীরে অধ্যয়ন করলে পাওয়া যায় যে জলের স্মৃতিশক্তিও আছে, অর্থাৎ যে কোনো জিনিস জল মনে রাখতেও পারে, যাকে আমরা ওয়াটার মেমোরি বলে থাকি। উইকিপিডিয়াতে তোমরা ওয়াটার মেমোরি সম্বন্ধে বিস্তারিত তথ্য পড়ে নিতে পারো। জলের প্রতিটি মলিকিউলসে ভাইব্রেশন হয়ে থাকে। তোমরা কি জানো যে খাবার আগে আমাদের কেন শান্ত মনে প্রার্থনা করা উচিত? এই ব্যাপারে জানতে গেলে সবার আগে এই সমস্ত খাদ্য বা জল কোথা থেকে আসছে সেটা দেখতে হবে। সর্বপ্রথম খাদ্যশস্য উৎপন্ন করে চাষিরা। আমরা যদি সততার সাথে বিচার করি তাহলে দেখব বেশিরভাগ চাষি দরিদ্র হয়ে থাকে, অর্থাৎ তাদের অবস্থা খুব একটা ভালো হয় না। এই চাষিদের খারাপ বা নেগেটিভ ভাইব্রেশন শস্যের মধ্যে চলে যায় আর জলও পাইপের মাধ্যমে অনেক জায়গা ঘুরে বাড়িতে আসে এবং ভালো ও খারাপ ভাইব্রেশনও বহন করে নিয়ে আসে। এখন খাবার আগে যখন তোমরা শান্ত মনে প্রার্থনা করো তখন এই সমস্ত খাদ্য ও জলের মধ্যে উপস্থিত পজিটিভ ভাইব্রেশনও ক্রমাগত বাড়তে থাকে। জলকে আই লাভ ইউ বললে তার ফর্মের পরিবর্তন ঘটা, সমুদ্রে নিউরনস নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পাওয়া, গাছেদের মধ্যে ইন্টারনেটের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মতো উড ওয়াইল্ড ওয়েবের অস্তিত্ব প্রমাণ করে যে বিজ্ঞান এখনও অনেক পিছিয়ে আছে। আর এমনই অনেক জিনিস আছে যা বিজ্ঞান আজও বুঝে উঠতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তার নিচে কমেন্ট করে জানিও এবং লাইক ও শেয়ার করে অন্যদের তথ্যগুলি জানতে সাহায্য করো। আজকের থ্রিলিং এখানেই শেষ করলাম। আবার দেখা হবে পরবর্তী ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থেকো এবং লার্নিং ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য সাবস্ক্রাইব করো লার্নিং ইউটিউব চ্যানেলটি সম্পূর্ণ বিনামূল্যে। তো আজকে আসি বন্ধুরা, শুভ বিদায়।